স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তাসওয়ান নাফি। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে টাঙ্গাইলের বেড়াডোমা সেতু। শহরের সঙ্গে যোগাযোগের স্বস্তি ফিরেছে পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের। ব্রিজ অনেক উপর হয়েছে, আগে তো অনেক দিকলে অনেক রাস্তাতে ভাঙাচোরা রাস্তাতে ঘুরে আসা হয়েছে। গাড়ি চালাইছি তখন বইয়ের মধ্যে যাই নাকছে, খুব খুব কষ্ট পাইছি, কিন্তু এখন ব্রিজ হয়েছে, আল্লাহর মতে কোনো অসুবিধা না। শহরের এলাকার মানুষ মনে হয় যে অনেক কষ্ট আসাল, কোন মনে হয় যে ব্রিজটা মানে আমাদের সুযোগ সুবিধা হয়েছে। ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৫ টাকায়। এতে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। গত সপ্তাহে ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা কমে আসছে, আর আমদানি যদি আরো বেশি হয় তাহলে আরো কমতে পারে। ওভারঅলে আপনার কমতির দিকে, কারণ ইন্ডিয়ার নতুন সিজন, আমাদেরও নতুন সিজন, ওখান থেকেও মাল ঢুকতেছে। আমরা চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারের পেঁয়াজের দরদাম নিয়ে জানবো, তবে তার আগে জানতে চাই টাঙ্গাইলের বেড়াডোমা সেতুর উদ্বোধনের খবর। উদ্বোধন করা হয়েছে টাঙ্গাইল শহরে লোহজং নদীর উপর নির্মিত বেড়াডোমা ব্রিজ। এতে সহজ হয়েছে শহরের সাথে পশ্চিমাঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বেড়াডোমা এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, বেড়াডোমা ব্রিজটি উদ্বোধন হওয়ায় স্থানীয়রা কতটা সুবিধা পাবে জানাবেন। এছাড়া এই বিষয়ে স্থানীয়রা কি বলছেন? আমি কিন্তু স্থানীয়দের বক্তব্য শুরু করি থেকে টাঙ্গাইল শহরের সাথে পশ্চিম অঞ্চলের, বিশেষ করে বাইনা হাটের, কাকুয়া সহ অন্তত ৭ কয়েক লাখ মানুষের তারা বলছেন যে টাঙ্গাইল শহরে যেতে ১৫ থেকে ২০ মিনিট, কখনো কখনো ২৫ মিনিট সময় বেশি লাগলেও এখন তারা এই ২০ থেকে ২৫ মিনিট সময় কমে টাঙ্গাইল শহরে পৌঁছাতে পারবেন। আর এছাড়াও টাঙ্গাইলের পশ্চিম অঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে অনেক সবজির চাষ হয়ে থাকে, আর সেই সবজি শহরে আনতে গেলে এই যারা কৃষক বা পাইকার রয়েছে তাদের অনেক বেগ পোহাতে হতো। সেই দুর্ভোগ কিন্তু অনেকটাই লাঘব হচ্ছে বলে জানিয়েছেন এই চরাঞ্চলের প্রান্তিক পর্যায়ে যে সমস্ত কৃষক, তারা বলছেন যে এখন কিন্তু তারা অনেক অল্প সময়ে বাজারে আসতে পারছেন এবং সবজির ন্যায্য মূল্য তারা পাচ্ছেন। আর এই ব্রিজের যদি তথ্য দিয়ে হচ্ছে, এই ১৯ থেকে ১৯ সাল পর্যন্ত ২ দফায় যখন বেইলি ব্রিজ ভেঙে যায়, আর পরবর্তীতে ২০২০ সালের নভেম্বরের শেষের দিকে কিন্তু টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে এলজিডি সহায়তা এখানে ব্রিজ নির্মাণ করা হয়। তবে একটা অভিযোগ রয়েছে স্থানীয়দের করা, যেটি হচ্ছে যে তারা বলছেন যে ওই সময়ে ঢাকার ব্রিজ অ্যান্ড ব্রিজ নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পেলেও এই অঞ্চলের যে টাঙ্গাইল সদর উপজেলার তৎকালীন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তিনি কিন্তু প্রভাব খাটিয়ে তাদের কাছে কাজ দিয়ে স্থানীয় করা শুরু করেন। পরবর্তীতে আমরা দেখেছি যে অভিযোগ ছিল যে নিম্নমানের কাজ করে এবং ইঞ্জিনিয়ারদের গাফিলতির কারণে কিন্তু এই ব্রিজটি ২০২২ সালের ১৭ই জুন পর্যন্ত দেবে। আর এর কারণ হিসেবে তারা বলছে যে এই নিচের পাইলিং এ আরসিসির যে পাইলিং করার কথা ছিল, সেখানে কিন্তু জিআই পাইপ দেওয়ার কথা থাকলে কিন্তু পরবর্তীতে তারা গাছের গুঁড়ি ব্যবহার করার কারণে পানির স্রোতে দেবে, এবং পরবর্তীতে ২২ সালের মে মাসের কাজটি করার কথা ছিল, সেটি আর শেষ না হয় পশ্চিমাঞ্চলের মানুষের দুর্ভোগ কিন্তু আরো বেড়ে যায়। পরবর্তীতে মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর থেকে এই ব্রিজটি পরিদর্শন করে ওই সময়ের টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী সহ ৩ জন প্রকৌশলীকে দায়িত্বে অবহেলার অভিযোগে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছিল এবং
তৎকালীন যে টাঙ্গাইল পৌরসভার মেয়র ছিলেন এস এম সিরাজুল হক আলমগীর, তাকেও কিন্তু কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায় তারা কিন্তু নিজস্ব অর্থায়নে পরবর্তীতে ব্রিজটি করে দিয়েছে, এবং গতকাল টাঙ্গাইলের যে জেলা প্রশাসক রয়েছেন শরীফা হক এবং টাঙ্গাইল পৌরসভার প্রশাসক সিহাব রায়হান এই ব্রিজটি উদ্বোধন করেছেন, এবং তারপরে থেকেই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং এই এই ব্রিজ হওয়াতে কিন্তু টাঙ্গাইলের সাথে পশ্চিম অঞ্চলের মানুষের অনেক সুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, আমরা দেখেছি যে সকালবেলা এখান দিয়ে বাড়ি বাড়ি যানবাহন, রিক্সা থেকে শুরু করে অন্যান্য যানবাহন চলাচল করছে। তো নাফি, এই ছিল টাঙ্গাইলের বেড়াডোমা ব্রিজের টাঙ্গাইল শহরে লোহজং নদীর উপর নির্মিত হয়েছে বেড়াডোমা ব্রিজ। সেখানকার এই ব্রিজ নির্মাণের পর যোগাযোগের ব্যবস্থা কেমন হয়েছে সে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন কাউসার আহমেদ। এদিকে থেমে আছে শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক 4 লেন সম্প্রসারণের কাজ। এতে বন্ধ হওয়ার পথে খুলনা চট্টগ্রাম রুটের সহজ যোগাযোগের পথ। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর শহর থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান মনির। কি কারণে 4 লেন সম্প্রসারণের কাজ থেমে আছে জানাবেন, আর এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? নাফি, মূলত অধিগ্রহণ জটিলতার কারণেই এই 29 কিলোমিটার সড়ক মহাসড়কটির কাজ কিন্তু বন্ধ রয়েছে। আমরা বলতে পারি যে 2019 সালে সড়কটির নির্মাণ কাজ শুরুর জন্য কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নেয়, এবং সেই প্রকল্পে 29 এই কিলোমিটার সড়কটির সম্প্রসারণ এবং সরলীকরণ এই কাজ নেওয়া হয়। তবে শুরু থেকেই এই সড়কটির যে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে জমি অধিগ্রহণের জটিলতা সৃষ্টি হয়, গত 5 বছর ধরেও কিন্তু সেই জটিলতা কাটেনি, যার কারণে 4টি প্যাকেজের মধ্যে 3টি প্যাকেজের যেই 29 কিলোমিটার সড়ক, সেই সড়ক কাজের নির্মাণ কাজ কিন্তু বন্ধ রয়েছে। 2 দফায় এ পর্যন্ত দরপত্র কিন্তু বাতিল হয়েছে। দরপত্র বাতিল হয় কিন্তু ঠিকাদার কাজ করতে পারেনি, যার কারণে এই সড়কটির কিন্তু বেহাল দশা হয়েছে। এখন এই সড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21 জেলা রয়েছে, সেই 21 জেলার সাথে কিন্তু চট্টগ্রামের যেই বন্দরের যোগাযোগ, অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চলে 3টি পোর্ট রয়েছে, 2টি স্থল বন্দর এবং একটি কিন্তু নৌবন্দর রয়েছে। এদিকে সমুদ্র বন্দরের সাথে কিন্তু সেই যোগাযোগ এখন অনেকটাই কিন্তু থেমে গেছে। এই পথ দিয়ে চলাচলে আমাদেরকে এই পথের যারা চালক রয়েছেন এবং যাত্রীরা রয়েছেন, যে তারা অন্তত 60 থেকে 70 কিলোমিটার পথ কমে, সময় কমে এবং সড়কের দূরত্ব কমায় কিন্তু এই পথটা তারা সহজে বেছে নিয়েছিল। কিন্তু সড়কটি দিন দিন এই মেরামত না করায় বা এর উন্নয়ন কাজ না করায় কিন্তু সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই কিন্তু এই সড়ক দিয়ে দুর্ঘটনা ঘটছে, এবং যার কারণে এই সড়ক এখন কিন্তু একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই খুব শিগগিরই এই প্রকল্পের যে অধিগ্রহণের জায়গা, সেই জায়গা তারা করে বুঝিয়ে নেবেন, এবং তারপরেই কিন্তু সড়ক বিভাগকে তারা বুঝিয়ে দেবেন। মোট 244 একর জমি অধিগ্রহণের কথা রয়েছে, মাত্র 72 একর জমি জেলা প্রশাসন সড়ক বিভাগকে বুঝিয়ে দিয়েছে, যার কারণে এখনও এই কাজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রকল্পের মেয়াদ কিন্তু 2025 সালে শেষ হওয়ার কথা। পুনঃ দরপত্রের জন্য আবারও সড়ক বিভাগ কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। তবে এই সড়ক কতটা বাস্তবতার রূপ নেবে সেটা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছে সড়ক বিভাগ। তো এই সড়ক দিয়ে চলাচলের দুর্ভোগ দিন দিন বাড়ছে, এমনটাই কিন্তু চালক এবং এখানকার যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। নাফি। কাজী মনিরুজ্জামান জানাচ্ছিলেন যে শরীয়তপুর চাঁদপুরের আঞ্চলিক মহাসড়ক 4 লেন সম্প্রসারণের কাজ স্থবির হয়ে রয়েছে। একই রকম অবস্থা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আখাউড়া 4 লেন মহাসড়ক। সেখানে নির্মাণ সামগ্রী স্বল্পতা অর্থ সংকটে পুরোদমে শুরু হচ্ছেন আশুগঞ্জ আখাউড়া 4 লেন জাতীয় মহাসড়কের অবশিষ্ট অংশের কাজ। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হচ্ছে সঙ্গে বিষয়ে আরও জানাতে মহাসড়কের ঘাটুরা এলাকা থেকে যুক্ত আছেন আজিজুল সঞ্চয় জানাবেন যে নির্মাণ সামগ্রীর স্বল্পতার কারণ কি, কাজ শেষ করা নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বা কি বলছে? রাফি, গত জুলাই বিপ্লবের পর আসলে এই ভারতীয় যে ঠিকাদারি প্রতিষ্ঠান হচ্ছে এই প্রতিষ্ঠানটি কিন্তু 300 কর্মকর্তার জন্য হচ্ছে আসলে নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে চলে গিয়েছিল, যার ফলে আসলে কিন্তু কাজ বন্ধ ছিল। প্রায় 3 মাস বন্ধ থাকার পর কিন্তু নানা চেষ্টার পর তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশে, এবং তারা গত নভেম্বরে প্রথম সপ্তাহ থেকে কাজকে শুরু করেছিল। তবে আসলে
দীর্ঘদিন ধরে কিন্তু তারা কিছু অর্থ সংকটে ভুগছিল, যার ফলে আসলে তারা এই যে সড়কের আসলে যে প্রধান যে নির্মাণ যে উপকরণ হচ্ছে অর্থাৎ রড এবং পাথর, সেগুলো কিন্তু তারা আসলে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এই ভারতের কিন্তু তারা এই নির্বাচন তারা আনতে পারছে, যার ফলে আসলে এখন কিন্তু এই কাজে কিছু স্থগিত বিরাজ করছে। আমরা কথা বলছিলাম এই প্রকল্পের সংস্কৃতির সঙ্গে, তারা কিন্তু বলছেন যে মূলত এখন কিন্তু তারা এই তাদের আসলে পাথর এবং রড না আনতে পারার কারণে তারা আসলে মূল সড়কের যে নির্মাণ সেই কাজটি কিন্তু তারা কিন্তু তারা পুরোদমে তারা শুরু করতে পারেনি। এখন তারা যে কাজটি করছেন অর্থাৎ তারা আসলে চলে যাওয়ার আগ পর্যন্ত যে আসলে যেই মহাসড়কের যে অংশগুলোতে অসম্পূর্ণ অবস্থায় কিন্তু সেতু রয়েছিল সেই সেতুগুলো কাজ কিন্তু তারা কিন্তু করছেন। এছাড়া যেই সড়ক একাংশে কিন্তু তারা মাটি ভরাটের কাজ কিন্তু তারা করছেন বলে আমরা দেখতে পেয়েছি। আমরা কথা বলেছিলাম এই প্রকল্পটির ব্যবস্থাপক শামীম আহমেদের সঙ্গে, তিনি জানিয়েছেন যে আসলে মূলত এই ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু এখানে 3টি ভাগে এই সড়কের কাজ তারা করছে, প্রায় 91 কিলোমিটার সড়কের কাজ। ইতিমধ্যে প্যাকেজ 1-এর যে কাজটি সেটি কিন্তু 62% এবং প্যাকেজ 2-এর যে কাজ কিন্তু আসলে 56% পর্যন্ত সম্পন্ন হয়েছে। এটা আসলে এই প্যাকেজ 1-এর যে কাজটি আছে, যেটি আসলে আশুগঞ্জ নৌবন্দর থেকে সড়ক বিশ্বরোড পর্যন্ত, সেই সড়কের কিন্তু তারা আসলে এখনো কিন্তু সেই সড়কের যে 62% যে কাজটি করেছে সেই কাজের এখনো কিন্তু পুরোপুরি তারা বিল পায়নি, যার ফলে আসলে তারা কিন্তু নতুন করে এই যে প্যাকেজ 2-এর যে কাজটি আসলে কাজটি কিন্তু তারা পুরোপুরি তারা শেষ করতে পারবে। শামীম আহমেদ বলেছেন যে আসলে ঠিকাদার প্রতিষ্ঠান তাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে নির্বাচন থাকার কথা, অর্থাৎ রড এবং যে পাথর সেগুলো কিন্তু তারা আসলে আনতে পারছে না, সেজন্য তারা কিন্তু তারা শুরু করতে পারছে না। এছাড়া কিন্তু তাদের এই যে অর্থনৈতিক সংকট, সেই সংকটের কারণে কিন্তু তারা আসলে কাজটি তারা শুরু করতে পারছে না। সেই জন্য আসলে কাজ কিন্তু আসলে এই যে প্রকল্পটি আগামী 2025 সালের জুন পর্যন্ত শেষ হবে, সেটি কিন্তু আরো 1 বছর পর্যন্ত মেয়াদ বাড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছে শামীম আহমেদ। তো আমার কাছে এই ছিল নাফি এই আশুগঞ্জ চাকরি সড়কের যে বর্তমান পরিস্থিতি সে নিয়ে সবচেয়ে তথ্য। নির্মাণ সামগ্রী স্বল্পতা, অর্থ সংকটে পুরোদমে শুরু হচ্ছে না আখাউড়া আশুগঞ্জ 4 লেন জাতীয় মহাসড়কের অবশিষ্ট কাজ, এবং এই কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে শঙ্কা রয়েছে। বিষয়ে জানাতে ঘাটারো এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। রক্ষণাবেক্ষণের শর্তে যাত্রী ছাউনি পাশে ছোট দোকান করার সুযোগ পাওয়া ব্যক্তিরাই দখলে নিয়েছে পুরো ছাউনি, বসিয়েছে দোকান। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর সিলেট আঞ্চলিক মহাসড়ক সহ জেলার অন্তত 50টি ছাউনির প্রায় একই হাল। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। 1980 সাল থেকে 2015, 35 বছরে কুমিল্লার সড়ক মহাসড়কের অন্তত 50টি স্থানে নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি, যা রক্ষণাবেক্ষণের জন্য কোথাও কোথাও চুক্তিভিত্তিক ছোট দোকান বসানোর অনুমতি দেয় জেলা পরিষদ। কিন্তু রক্ষক যখন ভক্ষক, তখন উপায় কি? যাত্রী সেবা নিশ্চিত করা তো দূরের কথা, অনেক স্থানে পুরো ছাউনি দখলে নিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা। বিগত সরকারের আমলে বহুবার উচ্ছেদের চেষ্টা করা হলেও রাজনৈতিক বাধার মুখে তা আর সম্ভব হয়নি। কুমিল্লা নোয়াখালী মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকার ছাউনির ভেতরে বসানো হয়েছে ফল, পান সুপারি এবং খাবার হোটেল, আর বাহিরের অংশ দখলে নিয়েছে ভাসমান ব্যবসায়ীরা। ফুটপাত হিসেবে সবাই বসে, কারণ আমরাও বসছি না, কারোর মাধ্যমে আমরা নিজেরাই। সারা বাংলাদেশে এইভাবে ফুটপাতের ব্যবসা চলে, আমরা করতেছি, গরিব মানুষ ছোটকাল থেকে করতেছি এইভাবে। এই জায়গায় বসবে কিভাবে, কি নোংরা করে রাখে, এটা ওইটা দিয়ে ভরে রাখে, বসার মতো কোনো সিস্টেম নাই। যাত্রীদের জন্য ভোগান্তি হয়, বসতে পারে না বাচ্চা কাচ্চা নিয়ে। একই দশা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার মাধাইয়ার যাত্রী ছাউনিও। রক্ষণাবেক্ষণের পাশাপাশি দখলমুক্ত রাখার চুক্তিতে ছাউনির দুপাশে 2টি দোকানের অনুমতি নেয় 2 সহোদর প্রবাসী কামাল ও খালেক। প্রতি মাসে ভাড়া আদায়ের পাশাপাশি নিচ্ছেন বিশ্রাম এবং শৌচাগার ফ্রি। যাত্রীরা আসা যায়, বসে, আমরা আসি এনে করে কি করে খামো, এলাকায় বসে আর কি। মূলত যাত্রী ছাউনি হচ্ছে যে যাত্রীরা বসার জন্য। এখন আপনি দেখতে পাবেন যে যাত্রীগুলো বসতে পারতেছে না, চারে বলতে দোকানপাট আছে, দোকানপাটে ব্যবহার হচ্ছে, কিন্তু বয়স্ক মানুষ বসতে পারছে না, এটা বেদখল হয়ে আছে আর কি। খুব দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। জেলা পরিষদ আসলে জনকল্যাণে কাজ করে, তো মানুষের কল্যাণের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা দরকার, ইতিবাচক পদক্ষেপ, আমরা ইনশাল্লাহ সেগুলো সরজমিনে গ্রহণ করব এবং কুমিল্লাকে একটা অত্যন্ত বেটার কুমিল্লা উপহার দেওয়ার জন্য আমরা কাজ করব।
জেলা পরিষদের তথ্যমতে জেলার বিভিন্ন সড়কের পাশে 50টির বেশি যাত্রী ছাউনি রয়েছে, যার বেশিরভাগই এখন বেদখলে। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এই মুহূর্তে যমুনায় কথা বলছেন প্রধান উপদেষ্টা, আমরা এখন সরাসরি যুক্ত হব সেখানে। একটা বড় পরিবর্তন হয়ে গেছে, সে কিভাবে করবে এটা ওপর থেকে নির্দেশ দিয়ে বোধহয় এটা বোঝানো যাবে না, এটা নিজেকেই বুঝতে হবে এবং সেটাকে প্রকাশ করতে হবে এবং সেটা তোমাদের সঙ্গে যারা কাজ করে তাদের মধ্যেও সঞ্চারিত করা। যে আমরা আগে সরকারেও কাজ করেছি, সেটা একটা ভিন্ন পরিস্থিতি, ভিন্নভাবে কাজ করেছি, তাদের নির্দেশ ছিল একরকম, এখনকার নির্দেশ, এখনকার পরিস্থিতি ভিন্ন, সে কথাটা যেন বোঝে, সে মনে না করে হ্যাঁ আগে ছিল এরকম, এখন ছিল এরকম, এরকম না, এরকম যেন না হয়। এই পরিবর্তনটুকু মানসিক পরিবর্তন এবং কর্ম পদ্ধতিতে পরিবর্তন, বোঝাপড়ায় পরিবর্তন, এই জন্য প্রতিফলিত করা যায়। এটা নিজ নিজ মতে করবে, এটা কেউ আগেও বলছিলাম যে এটা কেউ নির্দেশ দিয়ে এটা বোধহয় বোঝানো যাবে না, এটা নিজেকেই ধারণ করতে হবে কীভাবে করে। কেউ অত্যন্ত চমৎকারভাবে করবে, আশা করি যারা চমৎকারভাবে করছে তাদেরকে অন্যরা দেখবে যে হ্যাঁ এটা যদি ভালো হয় আমারটা আরো ভালো করবো আমি। এইভাবে এই স্পিরিটের মধ্যে আমাদেরকে কাজগুলো করতে হবে। আমাদের সামনে বিষয়গুলো কি অত্যন্ত পরিষ্কার, জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া করা। এটার তালিকা তোমাদের সবার মুখস্থ আছে, সেটা আমার বলতে হবে না। এখন হলো যে তালিকা দিয়ে তো আর কাজ হয় না, কাজ হয় বাস্তবে সেটা কিভাবে ডেলিভার করা হয়। এই ডেলিভারিটাই হলো বিষয়। এই ডেলিভারিটা সম্বন্ধে নিজেদের মধ্যে আলাপ করা। আমরা যেমন আজকে এরকম আলাপ করছি, আলাপটা আশা করি তোমরা তোমাদের যারা লোকজন আছে সঙ্গে তাদের সঙ্গে একটু আলাপ করবে যে এটা কিভাবে আমরা প্রতিফলন করতে পারি, এটা কিভাবে আমরা সিরিয়াসলি নিতে পারি। একটা হলো কথার কথা আলোচনা হয়েছে, শুনেছি, এরকম কনফারেন্স আগেও আমরা বহু করেছি, কাজে নতুন তো কিছু নাই, সেটাভাবে আমরা ছেড়ে দিতে পারি। অথবা মনে করে যে না এটার মধ্যে আমি এরকম কিছু মেসেজ আমার কাছে এসছে, আমার কাছে মনে হয়েছে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসেবে, একটা হলো যে কর্মকর্তা হিসেবে একটা দায়িত্ব, একটা হলো এই দেশের নাগরিক হিসেবে একটা দায়িত্ব আছে। আমরা বলছি এটা হয়তো এখন কথার মতো শোনাবে, বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা যদি আমরা না বুঝি তাহলে বোধহয় আমরা ব্যর্থ হলাম। এই যে পরিবর্তনের সুযোগটা সৃষ্টি হয়েছে, এই সুযোগটা মেলে আমরা উপর থেকে হয়তো যা যা কাগজপত্র নির্দেশ যাচ্ছে সেটা একরকমভাবে আসবে, নিজের থেকে সেটাকে সম্প্রসারিত করতে হবে যে আমরা এই পরিবর্তনটা আমরা চাই। এই দেশের নাগরিক হিসেবে আমাদের একটা এই দায়িত্ব পালনে এই সুযোগটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি এবং সেটা আমি আমার মতো করে করব। এই কমিটমেন্টটা নিজের কাছে নিজে করা, এটা আগেও বলছি যে এটা কোনো নির্দেশের বিষয় না, এটা নিজে অনুধাবন করার বিষয় যে আমরা এই ভঙ্গিতে আমরা এটাকে প্রতিফলন করব, আমার এই দায়িত্বকে নিয়ে আসবো। যেহেতু এই অভ্যুত্থান হয়েছে তার মধ্যে বহু রকমের ডিস্টারবেন্সেস সৃষ্টি হয়েছে কাজকর্মে, সেই এটার থেকে উত্তরণ করে এখন ফুল স্পিডে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার সময় এসে গেছে। যেহেতু প্রথম অর্ধেক যে সময়টা কাটালাম বছরের শেষ অর্ধ, এটা প্রায় শেষ আজকে প্রায়, কাজে এখন নতুন বছর শুরু হচ্ছে। নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা এই পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরাও বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। এটাতে মুখে বলারও দরকার নেই, দেখলেই বোঝা যায় একটা পরিবর্তন হয়েছে। মানুষ কি পরিবর্তন চায়? কতগুলো খুব কমন জিনিস আছে যেগুলো চায়, শান্তি শৃঙ্খলা চায়, আইন শৃঙ্খলা চায়, এটাকে নিশ্চিত করে। সেটার বিষয়ে আমরা বারে বারে বলছি, আবারও বলছি এবং সেটাতে আমরা খুব গুরুত্ব দিচ্ছি যে সব মানুষ যেন মনে করে সরকার আমাদের যে অধিকার আমাদের গঠনতন্ত্র দিয়েছে সেই অধিকারগুলো যেন আমরা সরকারের কাছ থেকে নিশ্চিত হয়ে যায় আমরা পূর্ণাঙ্গভাবে পাই। যে আমাদের যে অধিকারগুলি, আমাদের মানবিক অধিকার, আমাদের যা যা অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে। এবং সেই প্রসঙ্গে একটা বিষয় এসে যায় যে সংখ্যালঘুদের অধিকার।
যে আমি নানাভাবে বলার চেষ্টা করছি সংখ্যালঘুদের অধিকার বলে আলাদা অধিকার থাকার দরকার নেই। আমরা যে নাগরিক অধিকার, সেই অধিকারটা প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা এই কাজে সফল হয়ে গেলাম। কারণ নাগরিক অধিকার মানেই হলো সকল অধিকার যেটা আমাদের গঠনতন্ত্রে দেওয়া আছে, সেটা সংবিধানে দেওয়া আছে, সেই সংবিধান অনুসারে আমরা এগুলো আমরা নিশ্চিতভাবে পেতে পারি, সেইগুলো পাওয়া। কাজে এটা একটা বড় দায়িত্ব। আমরা বারে বারে বলছি যে বিশেষভাবে নজর দেওয়া, যেহেতু এটা প্রথম থেকেই আমাদের কাছে এসে গেছে। বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। এটা যাদের এখানে এই সমস্যা আছে মনে হয়, এটাতে বিশেষভাবে মনোযোগ দেওয়া, যে এটাকে উৎপাদন করতে না পারলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে গেলাম, যে আমরা এক পরিবার হতে পারছি না। আমরা এক পরিবার হতে চাই, সত্যি সত্যি এক পরিবার হতে চাই। এটা শুধু বক্তৃতার কথার জন্য না, এটা সত্যিকারভাবে আমরা এক পরিবার হতে চাই। এখানে আর কোনো বিকল্প নাই আমাদের সামনে, আমরা করতেও চাই না, কোনো বিকল্প দাঁড় করাতেও চাই না। এটা আমরা নিশ্চিতভাবে করতে চাই। এটার সম্বন্ধে আমাদের প্রধান কার্যালয় থেকে নানা নির্দেশ যাবে, নির্দেশ তো সহায়ক হওয়ার জন্য। মনের যদি নির্দেশ না থাকে, মনের নির্দেশ না থাকলে ওই কাগজের নির্দেশ খুব বেশি একটা কাজে আসে না। ওই মনের নির্দেশটাকে সৃষ্টি করতে হবে। এটা আমি তাদের আমাদের আইন কানুনের রক্ষাকর্তা হিসেবে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে অধিকার আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। যে সমস্ত ঘটনা যদি ঘটে সেটা তাৎক্ষণিকভাবে আমরা আয়ত্তে আনতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কিছু না হয় সেটা নিশ্চিত করতে পারি। এবং আমাদের উপরে যাদের কাছে খবরটা যাওয়া দরকার, জানানো দরকার, সেটা জানিয়ে দিতে পারি সঙ্গে সঙ্গে, যাতে করে আমরা নিশ্চিত হতে পারি যে তারাও জানে এবং তারা যদি কোনো কিছু নির্দেশ দিতে চায়, উপদেশ দিতে চায়, সেটা দিতে পারে। এটা একটা বড় বিষয় হবে। আর এমনিতে এখনকার পরিস্থিতিতে যেটা বারে বারে আসছে, আমাদের নজরে আসবে, তোমাদেরও নজরে আসবে, সবার নজরে আসবে, সেটা হলো দ্রব্যমূল্য। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু। এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা, যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে অমুক জেলাতে খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যে এটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম, ওই শিক্ষকতার ভাবটা মনের মধ্যে এসে যায়। ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয়, ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে। কি হলো গ্রেডিং করা, ABCD করা, কারা A, কারা B, কারা C, কারা D, এরকম আমরা ওরকম করতে পারি, নিজেরাও করতে পারি। এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো, তা না। এটা নিজেদের প্রতিযোগিতার জন্য। আমি এবার A পেয়েছি, আমার এখানে এই বিষয়ে আমি A পেয়েছি, দ্রব্যমূল্যে আমি A, অন্যরা বলবে যে সে পেল দিয়ে আমরা আমারটা B হয়ে গেল কেমন, অথবা B- চলে গেলাম কেমনে, এরকম যেন না। এটা তো একটা নিজেদের, এটা ফুর্তির জন্য, এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে, এরকম কিছু না। এটা ওর মধ্যে আমি একত্র করতে চাই না। এটা নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য, যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি, আমার একটা গৌরব। এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি। আমি নিশ্চিত করছি আমার নিজের বুদ্ধি খাটিয়ে, সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন কথা নাই, উপরের বুদ্ধির চেয়ে আমার বুদ্ধি কোনো অংশে কম না, বরং অনেক বেশি। যেহেতু আমি পরিস্থিতির মুখোমুখি, তারা তো পরিস্থিতির মুখোমুখি না, আমি পরিস্থিতির মুখোমুখি। আমি এটা যত সুন্দরভাবে বুঝি, যত সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি, তারা অত সুন্দরভাবে আমাকে সেই নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারবো। কাজে সেইটা গর্ব অনুভব করা যে আমি
এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি। এই মাসেও সুন্দর রেখেছি, এই মাসেও পেয়েছি, সামনের মাসে, পরের মাসেও পেয়েছি। আমার কাছে একবারে স্ট্রেটে, আমি স্ট্রেটে যা, আমার কাছে এটা এসছে, ভালো এসছে। আর একজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম, কোথায় কোথায় ওরা এ পাচ্ছে, আমি ডি পেলাম কেন। একটা প্রতিযোগিতা হবে, ফুর্তিও লাগবে এবং দেশেরও কাজ হবে। এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের, এটা খুব ভালো হয়। এটা প্রত্যেক বিষয়ে, এই যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম, আমার দ্রব্যমূল্যকে আমি এইতে রাখবো। কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে, সামনের মাসে যেন আমি এ পেতে পারি থাকি। এবং আমি বুদ্ধি বের করবো। এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না, আমি বুদ্ধি বের করবো যাতে আমি সামনে এবার এই পেয়েছি, সামনে এ প্লাসে চলে যেতে পারি। এটা আমার গৌরব। এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাসে যে কত মাস ঘুরেছি আমি অন্যদের চেয়ে ভালো করেছি। এটা আমার একটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি। আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি। আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা, ক্লাসিফাই করা, এটা সুন্দরভাবে করতে পেরেছি। এটা আমার গৌরব, ব্যক্তিগত গৌরব। নিজের কাছে ভালো লাগে, রাত্রে ঘুমাবার সময় মনে হয় আমার কাজটা ঠিকমতো করতে পেরেছে। এটুকু করা। কাজে দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন, যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে, এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি। এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি। আর কোনো কোনো জিনিস, বিশেষ করে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে, যেগুলোর অভাব হলে বিপদ হয়, আমাদের মানুষের কষ্ট হয়, এইগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে, বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিক মতো যাচ্ছে না, সেটা নিশ্চিত করা, সেগুলো কিভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা, যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এই নিয়ে আসার ব্যবস্থা করে উপরের সরকার, ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি, কারণ তাদের সমস্যাটা তাদের কাছেই পরিষ্কার। কাজে শুধু নিজেটা পরিষ্কার হলো তাই না, এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে। এই বিপদের যেন না হয়, বিপদটা যেন না হয় সেগুলো করা, সেগুলো আগের থেকে নানাভাবে জানিয়ে রাখা যে এখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেই যেন না হয়। যেমন মাঝে মাঝে যে আমরা সরকার আসা মাত্র একটা ঘটনা ঘটলো, বন্যা, হঠাৎ করে একটা বন্যা হলো, এটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না যে ঢুকতেই এরকম একটা, এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল, তার মোকাবেলা করা, এই আকস্মিক একটা ঘটনা, এই আকস্মিক ঘটনার জন্য প্রস্তুতি থাকা, সেটাও একটা বড় জিনিস যে আমরা কিভাবে সেই আকস্মিক জিনিসটাকে মোকাবেলা করব, যাতে করে প্রস্তুতি থাকে আমাদের। এরকম আকস্মিক পরিস্থিতি বন্যায় যেমন হয়, আর আরও নানাভাবে এটা হতে পারে, যে আকস্মিক পরিস্থিতিগুলো যাতে ঠিক রাখা। আরেকটা বিষয় আমাদের প্রায় আলাপ হয় যে শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের ভূমিকা, তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু তারা নির্দোষ, তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে, যে এরা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না, যারা অপরাধী তাদের শাস্তি হোক, সেটা আমরাও চাই। কাজে সেই জিনিসটা যেন আমরা মনোবলটা সৃষ্টি করতে পারি যে আমরা এই কাজটা সুন্দরভাবে করব, আমাদের শান্তি শৃঙ্খলা যেটা বিঘ্নিত হয়েছে সেটা এখন জোরদার করবো, শুধু আগের পর্যায়ে ফিরে যাবো তা না, আগের চাইতে সুন্দরভাবে করবো আমরা, এটা আমরা যাতে নিশ্চিত করতে পারি। এরকম অনেকগুলো বিষয়। তারপরে হলো লেখাপড়া, শিক্ষা, লেখাপড়াটা ঠিক মতো হচ্ছে, কারণ বই বিতরণ হবে, সেটা দিয়ে নানা রকমের কথা উঠবে, কেউ বই পেলো কেউ বই পেলো না, সেটা উপরের থেকে বই বিতরণের যে ব্যবস্থা সেটা যদি
প্রপারলি নাও হয়, যে ঠিকমতো আসে নাই, বই যাদের পাওয়ার কথা ছিল বই পেয়েছে, কেউ পায়নি, কিন্তু নিজের মতো করে সুন্দর করে সবার সঙ্গে আলাপ করে এটা শৃঙ্খলাবদ্ধভাবে কি আগে ভাবে কারটা পরে আসতেছে, কার দ্বিতীয়বার আসলে কারা কারা ভাবে, আগের থেকে মনটা ঠিক করে ফেললে, জানিয়ে রাখলে তারাও শান্ত থাকে। যখন অনিশ্চয়তার সৃষ্টি হয় তখন মানুষ একটু ক্ষুব্ধ হয় যে কি হবে জানি না, কি ছেলেমেয়েরা বই পাচ্ছে না, এটা অনিশ্চয়তা হচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মনে দ্বন্দ্ব সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সে অশান্তি নিরসন করা যায় যদি আমরা একটা সিস্টেমেটিক্যালি বলি এবার যারা এসছে এইভাবে পাবে এবং এই হলো নিয়ম। নিয়ম মেনে দিলে মানুষ মানতে চায়, নিয়ম না থাকলে যত বিপদ। আমরা যেন নিজেরা নিয়মের ভেতরে থাকি এবং মানুষকেও জানাই যে আমরা নিয়মের মধ্যে আছি, আমরা নিয়ম করলে নিয়মটা পালন করি, কথা দিলে কথাটা রাখি, তাহলে কাজ অনেক সুন্দরভাবে অগ্রসর হতে পারে। এটা আমার নতুন করে বলার কথা না, তোমাদের এটা নিজেদের বহুবার নিজেদের মধ্যে আলোচনা হয়, যেটা আমার নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার কিছু নয়। কাজে এই কমিটমেন্টগুলো, যে নিয়ম মানি হলো কমিটমেন্ট, আমি একটা উপাদান করেছি, একটা কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টটা রক্ষা করা, সেই জিনিসটা দেখা। এই পরিস্থিতিতে অনেক জিনিসের অভাব হবে, অনেক জিনিস ঠিক মতো হবে না, যেহেতু আমরা এখনো সবকিছু গুছিয়ে আসেনি, সেই জন্য। তার মানে এই নয় যে সবকিছু তোমাদের পর্যায়ে অনিশ্চিত থাকবে, তোমরা তোমাদের সংসার কিভাবে চালাতে হবে সেটা ঠিক করে নেও। যেখানে অনুপস্থিত আছে, কোনো নির্দেশের অনুপস্থিতি আছে, চিন্তার অনুপস্থিতি আছে, সেগুলো গুছিয়ে নেওয়া, এটি নিজের সংসার নিজে গুছিয়ে নেওয়ার মতো, যে আমি আমারটা ঠিক। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময়ে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। সপ্তাহ ব্যবধানে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৫ টাকায়। এ বিষয়ে আরও জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। পেঁয়াজের দাম কমার বিষয়ে বিক্রেতারা কি বলছেন আর ক্রেতারা কতটা সন্তুষ্ট জানাবেন। নাফি, চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল পেঁয়াজের বাজার। আমরা দেখেছি আগস্ট এবং সেপ্টেম্বরে এসে ১২০ টাকা পাইকারিতেই পেঁয়াজ বিক্রি হয়েছিল। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বছরের শেষে এসে অর্ধেকের নিচে নেমে এসেছে পেঁয়াজের দাম। আজকের বাজারের কথায় যদি বলি, আমরা দেখতে পাচ্ছি যে আমদানি করা ভারতীয় পেঁয়াজ, একই সাথে দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে মান এবং আকার ভেদে ৪০ থেকে ৫৫ টাকা পর্যন্ত। এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত সরবরাহ বেড়েছে, সরবরাহ বাড়ার কারণে পেঁয়াজের দাম কমে এসেছে। পাশাপাশি আমদানি শুল্ক কিন্তু কমানো হয়েছে, দেশের বাজারে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে ভারতীয় পেঁয়াজের বাজারেও কিন্তু আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক কমেছে, সেই জায়গাতে পেঁয়াজের দাম কমে আসছে। আর এখন যেহেতু দেশীয় মুড়ি কাটা পেঁয়াজের মৌসুম, বাজারে এই পেঁয়াজটাও কিন্তু আসতে শুরু করেছে। আমরা খবর নিয়ে জানতে পেরেছি মেহেরপুরের যে মুড়ি কাটা পেঁয়াজ সেটি বাজারে এসেছে, যার কারণে আসলে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে এবং আগামী কিছুদিনের মধ্যে সরবরাহ আরও বাড়বে, সেই জায়গাতে পেঁয়াজের দাম আরও কমে আসবে। যদিও এখানে যারা ব্যবসায়ী আছেন তারা একটি শঙ্কার কথা বলছেন, বিশেষ করে যারা কৃষক আছেন তারা কিন্তু এবছরও বেশি পেঁয়াজ উৎপাদন করেছেন, যেহেতু গত বছরও এই মৌসুমটাতে পেঁয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছিল। তো তারা বলছেন যে কৃষকের স্বার্থে যেন এবছরও এই সময়টা, বিশেষ করে ডিসেম্বরের শেষ এবং জানুয়ারিতে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে দেশীয় কৃষকদের যেন স্বার্থ বিবেচনা করা হয়। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে পেঁয়াজের বাজারে দরদামের সবশেষ। দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে ৩০ টাকা পর্যন্ত কেজিতে কমেছে পেঁয়াজের দাম। সে খবরে জানাতে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। জলাবদ্ধতা সহ বিভিন্ন কারণে সাতক্ষীরায় কমেছে আমন ধানের উৎপাদন, ফলে বাজারে তৈরি হয়েছে ধানের সংকট। আরও জানাতে সাতক্ষীরা ঝাউডাঙ্গা ধানের হাট থেকে যুক্ত হচ্ছেন হাসান রাজীব। জেলায় আমনের উৎপাদন কতটা কমেছে আর ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে কোনো প্রভাব পড়বে কিনা? চলতি বছর কিন্তু ধানের উৎপাদন কিছুটা কমেছে, এমনটাই বলছেন এখানকার যারা চাষি এবং কৃষি বিভাগ। মূলত কিছুদিন আগে যে অতি ভারী বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তার কারণে মূলত ধানের কিন্তু চাষ কমেছে। আমরা আজকে এসেছি সাতক্ষীরার ঝাউডাঙ্গা যে ধানের হাটটি রয়েছে, এখানে এসেছি সকাল থেকে দেখছি ধানের যে ধানগুলো নিয়ে আসেন মূলত চাষিরা এই বাজারে বিক্রি করতে, সেটি কিন্তু পরিমাণে অনেক কম। এখানকার কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে চলতি বছর ৮৮,৭৬৮ হেক্টর জমিতে আমন ধানের তারা চাষের লক্ষ্যমাত্রা
লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন, কিন্তু জলাবদ্ধতার কারণে সেটি কিছুটা কম হয়েছে, যেখান থেকে এবার 2,30,000 টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখনো যেহেতু ধান অনেক এলাকায় কাটা শেষ হয়নি, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে, সেই ধানগুলো কাটার পরে মূলত তারা লক্ষ্যমাত্রাটি বলতে পারবেন যে কি পরিমাণ তারা অর্জন করেছেন। এদিকে খাদ্য অধিদপ্তরের সাথে এখন পর্যন্ত মোট 132 জন মিল মালিক তারা চুক্তিবদ্ধ হয়েছেন, সেখান থেকে তারা 5,888 মেট্রিক টন চাল তারা সংগ্রহ করবেন। যদিও এবার লক্ষ্যমাত্রা রয়েছে 7,560 টন মেট্রিক টন ধান ও চাল রয়েছে 8,528 মেট্রিক টন। সেই যে লক্ষ্যমাত্রা সেটি তারা পূরণ করতে পারবেন কিনা সেটি নিয়ে কিন্তু তারা কিছুটা শঙ্কায় রয়েছেন, কারণ যে পরিমাণ ধান বাজারে রয়েছে সেই বাজারের দাম কিন্তু যে সরকারি যে নির্ধারিত যে মূল্য সেটির চেয়ে কিন্তু বাজারের দামটি বেশি, যে কারণেই সরকারি যে খাদ্য গোদামে সেখানে তারা চাল বা ধান তারা দিতে আগ্রহী নয়। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার ঝাউডাঙ্গার ধান বাজার থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে বরিশালে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে তারুণের উৎসব 2025। আরও জানাতে বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, তারুণের উৎসব উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে বিস্তারিত জানাবেন। নাফি, বরিশালে সকাল থেকেই তারুণ্যের উৎসব উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সকাল 10:30টায় বরিশালের সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। সেটি ব্লেস পার্ক মাঠে এসে শেষ হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এই মুহূর্তে তারই অংশ হিসেবে যে পরিচ্ছন্নতা কর্মকাণ্ড রয়েছে সেটি পরিচালনা হচ্ছে এবং বিডি ক্লিনের যারা সদস্য রয়েছে তারা এই কার্যক্রমটিতে সহযোগিতা করছে এবং জেলা প্রশাসক মূলত এই অনুষ্ঠানটির আয়োজন করেছে এবং বিকেলেও মাদক বিরোধী একটি খেলাধুলার আয়োজন করা হচ্ছে, সেটি উদ্বোধন করবেন তিনি। এবং সকাল থেকে যে আয়োজন করা হয়েছে তার মধ্যে বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি দপ্তর, এনজিও, সামাজিক প্রতিষ্ঠানগুলোর যারা সদস্য রয়েছে তারা অংশগ্রহণ করেছিল সেই র্যালিতে। এবং এই মুহূর্তে যে পরিচ্ছন্নতা কর্মকাণ্ড কিংবা কার্যক্রম চলছে সেটিতে বিডি ক্লিন যারা রয়েছে, বিডি ক্লিনের সদস্য বরিশালের, তারা কিন্তু কাজ করছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে এই অংশ হিসেবে বরিশালে কিন্তু নানা আয়োজনের মধ্যে বিকেলে একটি ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, সেটি উদ্বোধন করা হবে এবং এর পরপরই কিন্তু এই অনুষ্ঠানের আসলে সমাপ্তি ঘোষণা করা হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাফি, বরিশালে তারুণের উৎসবের খবর জানাতে যুক্ত ছিলেন অমিত হাসান। ময়মনসিংহ উপজেলা সদর থেকে স্কুল পর্যায়ে বিতরণ করা হচ্ছে প্রাথমিকের পাঠ্য বই, আর একদিন বাদে এই বই পৌঁছবে শিক্ষার্থীদের হাতে। এ নিয়ে আরও জানাতে সদরের নমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, নতুন বই পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে কেমন উৎসাহ দেখছেন বিস্তারিত জানাবেন। নাফি, নতুন ক্লাসে উঠে বছরের প্রথম দিনই নতুন বই, এটি আসলে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দের সময় বা আনন্দের ক্ষণ এবং এটির জন্য শিক্ষার্থীরা অপেক্ষা করে থাকেন এবং এটিরই কিন্তু প্রস্তুতি চলছে। ময়মনসিংহ সদর উপজেলার নৌমহল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে কিন্তু বই বিতরণ করা হচ্ছে এবং এখানে ক্লাস্টার ভিত্তিক বইগুলো দেয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ ক্লাস্টারের যে বইগুলো আছে সেগুলো বিদ্যালয়ের যে গোডাউন আছে সেখান থেকে বের করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই বইগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে হস্তান্তর করা হবে এবং পৌঁছে যাবে স্কুলে স্কুলে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে ময়মনসিংহ সদর উপজেলায় বা ময়মনসিংহ জেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যে বইগুলো রয়েছে সেই বইগুলো কিন্তু পুরোপুরি এসেছে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই এবং প্রাক প্রাথমিকের বই কিন্তু এখনও ময়মনসিংহ জেলায় আসেনি। এবং ময়মনসিংহের 13টি উপজেলার মধ্যে এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর যে বইগুলো এসেছে সেই বইগুলো কিন্তু 10টি উপজেলায় এসেছে এবং বাকি যে 3টি উপজেলা ভালুকা, ধোবাউড়া এবং গফরগাঁও, এই 3টি উপজেলায় কিন্তু এখন পর্যন্ত গতকাল পর্যন্ত যে খবর আমাদের কাছে আসে কোনো বই পৌঁছেনি। তবে আজকে যে বইগুলো এসেছে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু স্কুল পর্যায়ে দেয়া হচ্ছে এবং আগামী 1 জানুয়ারি এই বইগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ সদর উপজেলার যে বই বিতরণ কার্যক্রম চলছে তার সর্বশেষ। ময়মনসিংহ সদর উপজেলার প্রাথমিকের নতুন বই বিতরণের খবর জানাতে যুক্ত হচ্ছিলেন হারুনুর রশিদ। কুমিল্লা চান্দিনা উপজেলার মাথাইয়া বাজার ও চট্টগ্রামের উত্তর কাটুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। রাত 12টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার মাথাইয়া বাজারে আগুন লাগে, এতে পুড়ে যায় মিষ্টি, মুদি, কাপড় সহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। অন্যদিকে রাত 2টার দিকে চট্টগ্রামের কাটুলিতে একটি ফার্নিচার কারখানায় আগুন লাগে।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে 9 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দিয়েছে গুমের শিকার ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকাল 9টায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমানের কাছে লিখিত অভিযোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক রেহনুমা আহমেদ। এর আগে গত 18 ডিসেম্বর মাইকেল চাকমা মৌখিক অভিযোগ করেন। এ প্রসঙ্গে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন যে কাপড় দিয়ে মাইকেল চাকমার চোখ ও হাত বাঁধা হয়েছিল সেগুলো জমা দেওয়া হয়েছে। গুলশান থানার একটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া শাহবাগ, হাতিরঝিল, মিরপুর উত্তরা পশ্চিম থানা সহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনাদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, ABM ফজলে করিম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার হোসেন রবিনকে। সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে প্রত্যেককে হাজির করে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে হাসানুল হক ইনুকে 4 দিনের রিমান্ড ও বাকিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরীফুর রহমানের আদালত। এর আগে তারা বিভিন্ন দফায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। শেষ করছে এখন জনপথে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।